কলরব কখন এসে দুজনের ঠিক পেছনে দাঁড়িয়েছে, নির্জানা বা কাইয়েব কেউ তা খেয়ালই করেনি। সে গলা খেকারি দিয়ে মৃদু স্বরে ডাকলো, কাইয়েব। চমকে ওঠে সঙ্গে সঙ্গে। কান্না চেপে নিল নির্জানা। কাইয়েব পেছনে মুখ ফিরিয়ে তাকিয়ে হাসিয়ে বলল, আরে কলরব, আয় না, এসে আমাদের সাথে বস এখানে। নির্জানা আষ্ট হয়ে বসেই রইল। কলরব একটু ইতস্ত বোধ করে শুকনো গলায় বলল, এখানে বসলে আবার কারো সমস্যা হবে না তো? কার আবার সমস্যা থাকবে? কাইয়েব কথাটা শেষ করতেই নির্জানা তীব্র গলায় বলল, আমার সমস্যা আছে। তবে সে একবারও পেছনে কলরবের দিকে ফিরে তাকালো না। নির্জানার অবহেলা আর অনীহা মুহূর্তে কলরবের শিরায় অপশিরায় তীব্র জ্বলন ধরিয়ে দিল। বুকের ভেতর অসম্ভব এক যন্ত্রণার অসহ্য বোধ হতে লাগলো তার। এক মুহূর্তেও সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে সেখান থেকে হন হন করে চলে গেল। কাইয়েপ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। নির্জানা নিচু গলায় বলল, তুমিও যাও কাইয়েপ, আমাদের একা থাকতে দাও। কাইয়েপ মৃদু হেসে আর কথা না বাড়িয়ে নিজেও উঠে দাঁড়িয়ে চলে এলো। পুকুর পাড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসার পথেই উঠোনের কুহুকে দেখে ডাক দিল। কুহু শোনতো একটু। কুহু এগিয়ে এসেই কাইয়েপের সামনে দাঁড়ালো। কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে তোমার? কাইয়েপ কিছু না বলে উঠোনে এক কোণে আপন মনে ঝাড়ু দিয়ে উঠোন পরিষ্কার করতে থাকা মেয়েটির দিকে ইশারা করে নিচু স্বরে জিজ্ঞেস করলো, ওই মেয়েটা কে রে? সারাদিন ধরে কলরবের কোনো দেখা নেই। সকাল গড়িয়ে দুপুর পার হয়ে এখন নামতে চলেছে ধূসর বিকেল, অথচ তার ফেরার কোনো নামগন্ধই নেই। আলেখা চিন্তায় অক্ষরিত অর্থে আকুল হয়ে পড়েছে। বাড়ির বাকি সবাই কলরবের এমন খেয়ালি আচরণে বেশি বিরক্ত। কায়েব বাক্য থেকে কাব্য থেকে শুরু করে সবাই দফায় দফায় চেষ্টা করেছে, কিন্তু ফোনের অপর প্রান্তে শুধুই পুকুর পাড়ে থমথমে মুখে একা একা বসেছিল নির্জানা। হাতে একটা ফোন। এটা আমতাসার থেকে নিয়েছে। কুহু ধীরে পায়ে এসে নির্জানার ঠিক গা ঘেঁষে বসলো। নিচু গলায় বলল, নির্জানা, ভাইয়াকে তুই একবার একটা কল কর না। তুই ফোন করলে ভাইয়া ঠিকই ধরবে। নির্জানা বিরক্ত গলায় বলল, তোর ওই গুণধর ভাইকে কোনো কোলেরই বাচ্চা, সময় হলে পথ চিরে ঠিকই ফিরবে। এই নিয়ে এত চিন্তা করার কি আছে? তাও তুই একবার অন্তত চেষ্টা করে দেখ না। কহুয়া হয়তো বিরক্ত করিস না তো। নির্জানা প্লিজ, শুধু আমাদের জন্য। পূর্বের দিগন্তরে তখন ঘন মেঘ জমাট বাঁধতে শুরু করেছে। হু হু করে বয়ে চলেছে দমাল পোয়ালি বাতাস। বাতাসে তেপে চারপাশে গাছগাছালিগুলো যেন অস্থির হয়ে উঠেছে। দিন শেষে স্নান আলোয় গ্রামের পথঘাট ক্রমশ নিঝুম হয়ে আসছে। গ্রাম থেকে খানিকটা দূরে নির্জন মঠপথে ধারে বিরাট এক তাল গাছ নিচে একা বসে ছিল কলরব। দুই পাশে এক বিলপ, তার মাঝে মাঝে দুই একটা বিচ্ছিন্ন জলবস্তি, তাও খুবই সীমিত। শান্ত নিস্তব্ধতায় ভাঙা ধরিয়ে পাশে রাখা ফোনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। আননোন একটা নাম্বার ভেসে উঠেছে স্ক্রিনে। কোনো কিছু না ভেবে কলরব ফোনটা কানে তুললো। অপর প্রান্তে থেকে নিয়ে জানা ঝাঁঝরালো কণ্ঠ ভেসে এসলো, আবার কি নতুন নাটক শুরু করেছে ওহা? কলরবের ভেতরে তর্ক করার ইচ্ছেটা আজ যেন হঠাৎ করে নেমে গেছে। নিরাসক্ত গলায় জবাব দিল, তুই কি ভুল করে কল করে ফেলেছিস জানা? তাই যদি হয় তবে ফোনটা কেটে দে। মুহূর্তে থমথম খেয়ে গেল নির্জানা। ছেলেটার কি হয়েছে? তার এত নির্ভর। নিজেকে কিছুটা সামলে নিয়ে শুধালো, কোথায় আছো তুমি? আছি কোথাও একটা, তাতে তোর কি? বাড়ি ফিরছো না কেন? মামি চিন্তা করছে। সেটা মামির ভাবনা। তিনি ভাবছেন তোর এত ভেবে মাথা ঘামানো তো কিছু দেখছি না। আমি মোটেও ভাবছি না। ওটা তোমার ভুল ধারণা। হতে পারে কখন ফিরবে ইচ্ছে করছে না হয়তো। আর ওখানেই ফিরবো না। স্পষ্ট করে বলবে কোথাও আছে তুমি। কলরব উদাসী ভঙ্গিতে বলল, বাড়ি থেকে মাইলখানেক দূরে একটা
রাস্তা আছে না, ওই যে বিরাট বট গাছের পাশে, ওখানে বসে আছি। জায়গাটা বেশ, মোটেও খারাপ লাগছে না, লোকজনও দেখছি না। সত্যি বলতে আপাতত আমি আর কাউকে বিরক্ত করতে চাইছি না। এইখানে আসা নিয়ে আমার এখন তীব্র আফসোস হচ্ছে। যাই হোক, আমি ভালো আছি। কাল সকালে সোজা ট্রেনে টিকিট কেটে ঢাকায় ফিরে যাব। আজ রাতে আর তোদের ওখানে উঠছি না। কাউকে হয়তো চিন্তা করতে বারণ করে দিস। রাখছি। কোনো উত্তরের অপেক্ষা না করে খটাস করে কলটা কেটে দিল কলরব। নির্জারা স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। পাশে বসে থাকা কুহু উৎকণ্ঠা নিয়ে কৌতূহলীয় গলায় জিজ্ঞেস করলো, কি বললো রে ভাইয়া? কোথায় আছে ও? নির্জানা শুকনো গলায় বলল, মাইলখানেক দূরে ওই বট গাছটার পাশেই বসে আছে। কাল সকালে নাকি সোজা ঢাকায় ফিরে যাবে। এর আগে আর এই বাড়িতে আসবে না। কথাটা শুনেই আঁতকে উঠল কুহু। আসবে না মানে? আকাশের অবস্থা দেখেছিস তুই? কত জোরে বাতাস হচ্ছে। শীতের মধ্যে কোথায় থাকবে ও? নির্জানা একবার মাথা তুলে মেঘগুলো পানে তাকালো। বসা উঠে দাঁড়িয়ে বলল, ঠান্ডা জমে মরুক। কিভাবে যে এই বাদর ছেলেটাও মামুর মতো সরল মানুষের ঘাড়ে পয়দা হলো আল্লাহ জানে। কথাটা বলে চট করে নিজের মুখটা চেপে ধরল নির্জানা। অপরাধের মতো মুখ করে ফিসফিসে বলেছি, কিসব অসভ্য কথা বলছি আমি? সব তো ওই অসভ্য ভাইয়ের সাথেই থাকার কুফল। ঘরে ঢোকেই নবনী দেখল দিব্য তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সেই দুপুরে খাওয়ার পর শুয়েছে মানুষটা, অথচ সন্ধ্যা নামতে চলল, ওঠার কোনো লক্ষণই নেই। ঘুমন্ত দিব্যকে কেমন যেন ভীষণ শান্ত লাগছে। নবনী ধীরে পায়ে এগিয়ে গিয়ে ওর গা ঘেঁষে ঝুঁকলো। তারপর বাহুতে হাত রেখে আলতো করে ডেকে উঠল, শুনেছেন? আর কত ঘুমাবেন বলুন তো? দিব্য একটু বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। তাই দেখে নবনীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আর আবারও দু একবার ডাকতে দিব্য একটু নড়াচড়ে উঠে আর মন ভাগলো। তারপর সোজা হয়ে বসে খানিকটা ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে নবনী? অকারণে এভাবে ঘুম ভাঙিয়ে বিরক্ত করছো কেন? নবনীর চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, আপনি কতক্ষণ ধরে ঘুমাচ্ছেন সে খেয়াল আছে কি আপনার? সন্দেহ হতে চলল। এবার তো উঠুন। সারাদিন এভাবে ঘুমালে রাতে কি করবেন শুনি? কথাটা শেষ হতে না হতেই নবনী কিছু বুঝে ওঠার আগেই অনুভব করলো একজোড়া বলিষ্ঠ হাত তাকে টেনে নিয়েছে খুব কাছে। পর মুহূর্তে সে গিয়ে পড়ল দিব্যর কোলের উপর। দিব্য ওকে বুকে জড়িয়ে ধরে কানে কানে বলল, রাতে রাতে তোমাকে জাগিয়ে রাখবো। দিব্য উষ্ণ শ্বাসের ছোঁয়া নবনীর সর্বাঙ্গ শিরশির করে উঠল। নিজেকে ছাড়ানোর হালকা চেষ্টা করে বলল, পাগল হয়ে গেছো নাকি আপনি? খেয়াল আছে আমার, কিন্তু নিজেদের বাড়িতে নেই। তাতে কি? ঘরে যে কেউ চলে আসতে পারে। তো ছাড়ুন বলছি। দিব্য গম্ভীর গলায় বলল, ইদারিং দেখছি তোমার বেশ সাহস বেড়েছে। আমাকে ধমকাচ্ছেন? নবরী হেসে উঠে বলল, অবশ্যই ধমকাবো, কারণ এখন আমার দলের লোক বেশি। আপনারা তিনজন আর আপনি একদম একা। ও তাই নাকি? নবরী খিলখিল করে হেসে উঠল। দিব্য কিছুক্ষণ অপলক দৃষ্টিতেও ওর হাসি মুখটা প্রাণে চেয়ে রইল। তারপর সাবধানে শাড়ি লাগিয়ে নিজের উষ্ণ হাতটা এহেন রাখল নবনীর উদরে। অনধিক স্পর্শে এক অদ্ভুত আবেশে চোখ দুটি শক্ত করে বুজে ফেল নবনী। দিব্যর গাঢ় কণ্ঠটা ওর কানে এলো, হ্যালো মাম্মা, শুনতে পাচ্ছে আমায়? নবনীর চোখ মেলে চেয়ে বলো, ওই যে মেয়ে। নবনী হাতের দুই আঙুল ফাঁক করে অতি ক্ষুদ্র একটি আকৃতি বানিয়ে দেখালো। দিব্য নরম গলায় বলল, আমি মন থেকে চাই ওই একটা মেয়ে হোক, ঠিক আর একটা ছোট্ট দিয়ার মতো। আমি কিন্তু একদম তা চাই না। কেন? দিব্য অবাক হয়ে শুধালো। নবনী দিব্যর বুকে মুখ লুকিয়ে বলল, আমি চাই না অন্য কেউ এসে আমার মেয়ের ভালোবাসা ভাগ বসাক। ও ছেলে হয়ে এলেই বরং ভালো হয়। দিব্য কিছু বলার আগেই ছুটতে ছুটতে ঘরে এসে ঢুকলো দিয়া।
ঘরে ঢুকেই বাবা মাকে এমন অবস্থায় একসাথে দেখে এক মুহূর্তের জন্য হা হয়ে গেল সে। নবনী লজ্জায় তাড়াহুড়ি করে নামার জন্য দিব্যকে কৌনো দিয়ে ধাক্কা দিতে লাগলো, কিন্তু দিব্য সেসবের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নির্বিঘ্নার মুখে বসে রইল। দিয়া এগিয়ে এসে গোল গোল চোখে জিজ্ঞেস করলো, মাম্মা পাপ্পা তোমরা এটা কি করছো? নবনী দিব্যর দিকে গরম দৃষ্টিতে তাকালো। দিব্য অবশ্য তাতে একেবারেই বিচলিত না হয়ে দিব্য হেসে জবাব দিল, আমি বেবিকে কোলে নিয়েছি। দিয়া খিলখিল করে হেসে উঠল, বলল, কিন্তু বেবি কোথায় পাপ্পা? এটা তো মাম্মা। মাম্মা তো আর বেবি নয়। দিব্য নবনীর পেটের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, বেবি তো এখন এখানে আছে সোনা, মাম্মার পেটে। খুব শিগগিরই ও বাইরে চলে আসবে। দিয়া ছোট্ট দুটো চোখে তখন একরাশ গভীর বিস্ময় এসে ভিড় করলো। সে অবাক হয়ে শোধালো, সত্যি বলছো পাপ্পা? নবনী হাত বাড়িয়ে দিয়াকে কোলে তুলে নিল। মুহূর্তে দিয়া কোল থেকে নেমে গেল। নবনী জিজ্ঞেস করলো, কি হয়েছে সোনা? দিয়া চিহ্নিত মুখে বলল, তুমি ওর ওপর আমাকে এভাবে বসালে বেবি ব্যথা লাগবে তো মাম্মা। মেয়ের কথায় দিব্য শব্দ করে হেসে ফেলল। নবনী দিব্যকে চোখের ইশারায় সরে যেতে বললে দিব্যকে ছেড়ে দিল। দিয়াকে নিজের কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। নবনী প্রায় ছো মেরে মেয়েকে দিব্যর কোল থেকে নিজের কোলে টেনে নিল। তারপর ও তুলতুলে দুই গালে আদর করে চুমু এঁকে দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা মাম্মা, এখন আর বেবি একদম ব্যথা লাগবে না। তুমি তো দেখেছি এখনই একদম দায়িত্ব সম্পন্ন বড় বোন হয়ে গেছো, কত বড়দের মতো কথা বলছো। দিয়া ছোট্ট মাথাটা নেড়ে বলো, দাদু তো সবসময় বলে আমি নাকি একটা বুড়ি। আচ্ছা পাপ্পা, বেবিটা কি আমার মতোই একটা দিয়া হবে নাকি ইহান আবার ইভান মতো হবে? দিব্য হেসে জিজ্ঞেস করলো, তোমার কোনটা পছন্দ? দিয়া কিছুক্ষণে একদম চুপ হয়ে রইল, যেন ভীষণ গভীর কোনো জটিল ভাবনায় ডুবে গেছে। একটু সময় নিয়ে বলল, একটা বেবি হলেই হলো, আমি ওর সাথে খেলবো। আচ্ছা মামা, ও কি সবসময় আমাদের সাথেই থাকবে? নবনী বলল, হারে সোনা, এক সব সময় থাকবে। তুমি ওকে আদর করবে তো? হুম, খুব আদর করব। গম্ভীর আর সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলল দিয়া। মেয়ের এমন ভঙ্গি দেখে দিব্য আর নবনী দুজনে হাসলো। বাতাসের তীব্র তেরে পথচালিত ধুলোবালির সাথে সাই সাই করে এরই মাঝেই আভাসা আলোয় ধেয়ে আসছে একটা চেনা অবয়ন। পরনে ধবধবে সাদা শার্ট কুর্তি আর কুচকুচে কালো জিন্স, একটা কালো চাদর জড়ানো গায়ে। ঝড়ের হাওয়ায় এলোমেলো হয়ে ওরা রেশমি চুলগুলো সামান্য ব্যাকুল চেষ্টা তার। মেয়েটিকে চিনতে কলরবের বিন্দুমাত্র কষ্ট হলো না। সে নিজের হাত আঙুলে চেপে ধরার আধপোড়া সিগারেটের এক ঝটকা মাটিতে ছুঁড়ে ফেলল, তবে ওঠেনি। একইভাবে বসে রইল। নির্জানা এসে শটাং দাঁড়ালো ওর মুখোমুখি, কিন্তু কলরব একবার মুখ তুলে ওর দিকে তাকানোর সৌজন্যটুকুও দেখালো না। দুজনের মাঝে নিঝুম এক স্তব্ধতা বিরাজ করতে লাগলো কিছুক্ষণ। নির্জানা নীরবে ভেতরে তীক্ষ্ণ গলায় বলে উঠল, আকাশের অবস্থা তো নিশ্চয় চোখে পড়েছে। কানা তো নও তুমি, তাহলে এই হয়তো জেদ চেপে এই ফাঁকা জায়গায় বসে থাকার মানেটা কি শুনি? কাল সকালে সোজা ঢাকায় চলে যেতে চাও? যেও, কেউ তো তোমার পায়ে ধরে আটকে রাখেনি, কিন্তু এখন দয়া করে বাড়ি চলো। কলরবের ভাবলেশহীন ভঙ্গি দেখে মনে হলো সে যেন নির্জানার কথাগুলো বিন্দু বিসর্গও শুনতে পায়নি। নির্জানার বিরক্তি নিয়ে বলে উঠল কলরব, আমি তো তোমার সাথেই কথা বলেছি। কিন্তু কলরব ধীরে সুস্থে মুখ তুলে তাকালো, নিরাসক্ত গলায় বলল, কিছু বলছে আমাকে? নির্জানা একটা দীর্ঘশ্বাস ফেলল। কলরব অলস ভঙ্গিতে বসা থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। বাতাসের ঝাপটায় নির্জানা অনাবৃত মুখমণ্ডল জুড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার এলোমেলো রেশমি চুল। কলরব একদম কাছ থেকে মুগ্ধ চোখে দেখলো সে দৃশ্য। ভেতর থেকে এক প্রচণ্ড তাগিদ এলো, হাত বাড়িয়ে ওর চোখেও জমে থাকা
চুলগুলো একটু আলতো করে সরিয়ে দেয়, কিন্তু বহু কষ্টে সে অবাধ্য হাতটা আবার গুটিয়ে নিল সে। নির্জারা বোধহয় ওর কোনো অনভিপ্রণ ছোঁয়া এড়াতে কিছুক্ষণের জন্য চোখ দুটো শক্ত করে বুজে ফেলেছিল, কিন্তু কোনো স্পর্শ না পেয়ে ধীরে সুস্থে অবস্থায় চোখ মেলালো। কলরব চট করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে শীতল কণ্ঠে বলল, কি দরকারে এত দূরে কষ্ট করে এসেছিস? বলতো, চলে যায় এখান থেকে। বিশ্বাস কর নিজানা, তোকে আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না আমার। নিজানা ঠোঁটের কোণে তিক্ততার হাসি ফুটিয়ে বলল ও, এরই মধ্যে আমাকে এতটা অসহ্য লাগতে শুরু করেছে তোমার? কলরব রক্তচক্ষু মেলে তীব্র নজরে তাকালো ওর দিকে। নির্জারা চমকে উঠে দেখলো ওর চোখ দুটোর আগে টকটকে লাল হয়ে উঠেছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় নির্জানার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে আনলো কলরব। নিজের বলিষ্ঠ শরীরের সাথে নির্জানা ছিপছিপিয়ে পাতলা শরীরটা একদম আষ্টেপৃষ্ঠে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলল, কি চাস তুই সনিহা? কি এমন আছে কায়েবের মাঝে যা আমার মধ্যে নেই? আর সব কথা সোজাসাপটা বলবি নির্জানা। কায়েবের সাথে তোর আগে থেকে সম্পর্ক ছিল, তাই না? শুধু যে তোকে একতরফা ভালোবাসতো তা মোটেও সত্যি নয়, বরং তোরা দুজনই দুজনকে ভালোবাসতিস। ভুল বলেছি আমি। কলরবের মুখ থেকে এমন অভিযোগ শুনে হতভম্ব হয়ে গেল নির্জানা। বাকরুদ্ধ বিস্ময় নিয়ে চেপে রইল উন্মুক্ত কলরবের দিকে। কলরব তখনও রাগে কাঁপছে। সে নির্জানা আরো কাছে চেপে ধরে তীক্ষ্ণ ক্ষোভ নিয়ে বলল, তাহলে এই পুরো নাটকে আমি ঠিক কী ছিলাম বলবি? আমি তো কোনোদিন তোদের জীবনে মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াতে চাইনি, বরং সব ছেড়ে ছুড়ে সবসময় বহু দূরে সরে যেতে চেয়েছিলাম। কিন্তু কেন আমাকে এতগুলো দিনের মিথ্যে নাটকে ভুল বুঝে রাখা হলো? কেন আমাকে জোর করে মাঝখানে বলির পাঠা বানিয়ে রাখা হলো? অ্যান্সার মি। নির্জানা কলবের বাহুবলষ্ট ভেঙে নির্জানাকে মুক্ত করার চেষ্টা করতে করতে ঝাঁঝরানো কথায় বলল, জাস্ট শ্যাট আপ কলরাব। তোমার কি পুরো মাথাটা খারাপ হয়ে গেছে? কায়েবের মতো একটা ছেলের সাথে আমার সম্পর্ক নিয়ে তুমি কিভাবে এত জঘন্য আর নিচু মানসিকতার ভাবনা ভাবতে পারলে? তোমার মাথায় কি এটাই ঘুরছিল যে কায়েব আমাকে ভালোবাসে আর আমার সাথে ওর সম্পর্ক ছিল বলেই তুমি আমাকে ডিভোর্স দিতে মুক্তি দিতে চেয়েছিলে? সিরিয়াসলি কলরব, তোমার কাছে এটা সমাধান মানে হয়েছিল? তুমি ভেবেছিলে তুমি আমাকে ডিভোর্স দিলে আমি কাইয়েবকে বিয়ে করব? কলরব দীর্ঘশ্বাস বলল, তাহলে কিসের এত জেদ তোর? বলবি কেন? কিছুতেই আবার আমার কাছে ফিরে আসতে চাইছিস না? হ্যাঁ, স্বীকার করছি আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। তার জন্য কতবার ক্ষমা চেয়েছি বল? গত কয়েকটা দিন ধরে পাগলের মতো তোর পেছনে পেছনে ঘুরেছি, অনুশোচনায় জ্বলছি। এটাও কি তোর কাছে খুব কম মনে হচ্ছে? কারণ যখন আমি সমস্ত কিছু বিনিময়ে তোমার কাছে থাকতে চেয়েছিলাম, তখন তুমি আমাকে রাখোনি। আমি তোকে আকুল হয়ে বলেছিলাম, কলরব, তুমি আমাকে এভাবে ছেড়ে দিও না, আমি সত্যিই মরে যাব। কিন্তু তুমি আমাকে মারার জন্য ছেড়ে দিলে, আমাকে তিল তিল করে শেষ করে যাওয়ার জন্য একা ছেড়ে দিয়েছিলে। কতটা তীব্র যন্ত্রণা দিনের পর দিন আমি আড়ালে পুড়ে ছাই হয়েছি। তুমি তার খবর রাখো। তোমার কি মনে হয় বিয়েটা একটা ছেলে খেলা? যখন ইচ্ছে হবে খেলবো, আর ভালো না লাগলায় সব গুছিয়ে ভেঙে দিয়ে নতুন করে শুরু করব। কলরব অধৈর্য হয়ে বলল, আই এম সো সরি সরি। প্লিজ তুই শুধু একবার বল, তুই আমাকে ভালোবাসিস তো? ভালোবাসি না বল। ভালোবাসার দাপট হঠাৎ করে যেন অনেকটা শান্ত হয়ে এসেছে, কিন্তু ঠান্ডা তীব্র হয়েছে। শীতকাল হওয়ায় অন্ধকারের সাথে মিশেছে কুয়াশায়। গ্রামের চারপাশ থেকে অচেনা সব রাতের প্রাণী অদ্ভুত ডাক কানে আসছে। নির্জনার নীরব রইল। এই অন্ধকারে নিস্তব্ধ পরিবেশটা কেমন যেন গা ছমছম করে উঠল ওর।
কলরবের শক্ত বাঁধন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। ঠিক তখনই কলরবের পেছন থেকে একটা কড়া পুরুষালী কণ্ঠ ভেসে এলো। এই, তোমরা কেডা হে? এত রাইতে এইখানে দাঁড়ায়া কি করতাছো? হ্যাঁ? নির্জানাকে ছেড়ে দিয়ে কলরব চট করে পেছনে ঘুরে তাকালো। আবাসায় আলোয় দেখা গেল 4-5 জন লোক কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছে। একজনের হাতে বেশ বড় একটা টার্চ লাইট ছিল। সেই মুহূর্তে তীব্র আলোটায় ওদের একদম চোখের ওপর জেলে ধরলো। লোকগুলোর মাঝখান থেকে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি পরা বয়স্ক একজন হুজুর গাছের লোক পুনরায় গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেডা তোমরা? আর এই রাতে বেলা এই শুনশান জায়গায় দুজন কি করতাছো? কলরব নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় বলল, আমরা এই গ্রামের আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছি। এখানে আমার দাদুর বাড়ি। লোকটা চোখ কুঁচকে সামান্য ভেবে বলল, এটা তো বুঝলাম, কিন্তু এত রাতে এই বিলের ধারে তোমরা দুইজন কি করতাছিলা শুনি? কলরব আগের মতোই স্বাভাবিক গলায় জবাব দিল, বিশেষ কিছু না, এমনি। লোকগুলোর মাঝখান থেকে চাদর জড়ানো অন্য একজন লোক বেশ পাকা হেসে বলে উঠল, তাহলে কেমন কিছু? একখানা তরুণ পোলা আর জোয়ান মাইয়া এই মাঝরাতে এমন নির্জন জায়গায় কি করে, হেডা কি আমাগোর বুঝতে বাকি আছে? তার উপর আইবার সময় তো তোমাগর বেশ আপত্তিকর অবস্থাতে দেখলাম। এই মাইয়া কও তো, এই পোলাটা তোমার কি হয়? নির্জানা মেজাজ এমনিতে সপ্তমে চড়েছিল, তার উপর অচেনা লোকগুলোর এমন অহেতু জোরে আর নোংরা ইঙ্গিত ওর একদম সহ্য হলো না। সে রাগের বশে বলে বসলো, কেউ না, ও আমার কিছুই হয় না। কথাটা শোনা মাত্রই লোকগুলো আরো সন্দিহারা চোখে দুজনের দিকে তাকাতে লাগলো। সেই বয়স্ক লোকটা আবার চড়া গলায় জিজ্ঞেস করলেন, কিছু না হলে এই এত রাইতে এই পরপুরুষের লগে এইখানে কি করতে আইছো শুনি? তোমাগর চালচলন কিন্তু মোটেও ভালো ঠেকতে আসে না। কলরব পুরো পরিস্থিতির ভয়াবহতা মুহূর্তে আঁচ করতে পারলো। মনে মনে নির্জানার উপর মারাত্মক চটে গেল। কত বড় একটা বোকা মেয়ে! এই বিপদের মুহূর্তে কেউ এমন ফালতু জেদ দেখায়। মেজাজটা চরম খারাপ হলেও সে নিজেকে আপ্রাণ সামলে নিয়ে নরম গলায় বলল, আসলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। আমরা দুজন স্বামী স্ত্রী। নির্জারা চট করে কথার মাঝে বলে, মোটেও না, আমরা স্প্রে কাজিন। কলরব ক্ষুদ্র চোখে নির্জানার দিকে তাকালো। সত্যি সত্যি ইচ্ছে করেছে মেয়েটার গালে ঠাসিয়ে দুটো চর কষিয়ে দিতে। লোকগুলোর মধ্যে একজন বিশ্রী হেসে বলল, বুঝেছি বুঝেছি, এই বয়স তো আমরাও বহুগত আগে পার কইরা আইছি বাপু, কিন্তু তোমরা এক্কেবারে ভুল জায়গায় আইসা ভুল চাল চেলেছো। আমাগর এই শান্ত গ্রামে এইসব চরিত্রহীনা আর নষ্টামি একেবারেই চলবে না। নির্জানা বিরক্তি চেপে নিয়ে বলো, আশ্চর্য, আপনারা এখানে নষ্টামি কি দেখলেন শুনি? কলরব, চলো এখান থেকে, নয়তো আমি একাই চলে যাচ্ছি। লোকগুলোর মাঝখান থেকে একজন পথ আটকে দাঁড়িয়ে রুক্ষ গলায় বলল, ও, অন্যায় কইরা এইভাবে এত সহজে পার পাইয়া কয়টা পড়তে পারবা না বাছাধন? কলরব বলল, আমি তো আপনাদের সহজ ভাষায় বলছি, আমরা বিবাহিত, স্ত্রী স্বামী স্ত্রী। বা হে কইতাছে তোমরা ভাই বোন, আর তুমি কইতাছো স্বামী বউ। ধইরা ফালাইলে সব অন্যায়কারী এমন হাজে বাজে কয়, বাহানায় কয়, আর কইডার সময় আটকাইয়া রাখলে তো শেষে কইবা হে তোর মা, আর তুই হলিউডের পেটের পোলা। লোকগুলোর বিকট ওর কুরুচিপূর্ণ হাসিতে চারপাশে কেঁপে উঠল। আর একজন লোক বাঁকা হেসে যোগ করলো, এইভাবে ফন্দি আটকাইয়া পার পাইতে পারবা না। কলরব ধৈর্য বজায় রাখার চেষ্টা করে বলল, আপনারা যদি আমাদের কথায় বিশ্বাস না করেন, তবে আমাদের পরিবার গুরুজনদের খবর দিন, তাহলেই তো সব সত্য জানতে পারবেন। হ্যাঁ, তোমাগর বাড়ির লোকজনও নিশ্চয় তোমাগর মতোই সুবিধাবাদী হইব। তাই বাড়ির লোক ডাকলেন আগেই আমরা এমন একখানা পাক্কা
ব্যবস্থা কইরা দেবো, যাতে জীবনে আর কোনোদিন বইন ভাই কিংবা স্বামী বউ সাজা লইয়া এমন নির্জন জায়গায় আইসা নষ্টামি করতে না হয়। এক্কেবারে ঘরে বসায় সব করতে পারবা। চুপচাপ আমাগো লগে চলো। শহরের পোলাপানরা এমনই হয়, সব করে বিয়া করতে কইলে ঝামেলা। নিজের একটু ভয় পেয়ে বোধহয় বললো, আপনারা এসব কি উল্টাপাল্টা বলছেন? কিসের ব্যবস্থার কথা বলছেন? দেখুন, আমি আপনাদের সাথে কোথাও যাব না। ব্যবস্থা করতে বিশেষ কিছু না। তোমাদের এখনই কাজে ডাইকা ৪ হাত এক কইরা বিয়া দিয়া দিমু। ব্যাস, ঝামেলা খতম। কথাটা শুনে নিজেরা যেন আকাশ থেকে পড়ল। আর্তনাদ করে উঠে বলল, কখনোই না, অসম্ভব। আমি জীবনেও এই ছেলেটাকে বিয়ে করব না। লোকগুলোর মধ্যে থেকে একজন তাড়াহুড়ি করে বলে উঠল, কেন? এই মাত্র না তোর লগে টাই হইল, তোমরা স্বামী বউ, তাহলে এখন বিয়া করতে এখন আপত্তি কেন শুনি? হুজুর গেছে একটা করা গলায় নির্দেশ দিল, চলো আমাগর লগে, যা কথাবার্তা হইবা সেইটা আমাগর বাড়িতে গিয়া হইব। ও যে বিলের ওপারে কইরা বাড়ি দেখতেছ না, সেইটা মোল্লাগর বাড়ি, মানে আমাগর ঘর দোর। চলো চলো। নষ্টামি ছুতাইতাম, ধরা পইরা আবার মিছা কথা কও। কলরা পার নিয়ে জানা দুজনে কেউই এখানে বাড়ি ফেরেনি। বাড়ির সবাই মোটামুটি চিহ্নিত, আশেপাশে খুঁজে দেখেছে, কোথাও নেই। পরে এটা পুরোপুরি গায়েব। গায়েব। আপ্রাণ চেষ্টা করেছিল অন্তত নির্জানা বা কলরবের ফোনে একটা কল দেওয়ার। মোটামুটি হাঁটাহাঁটি করেছিল ও। বাড়ির পেছনের দিকে একটা একচালা ঘরের সামনে আসতে কাইফের কানে ভেসে এলো একটা আর্তনাদ, আমাকে দয়া করে ছেড়ে দিন, আপনার পায়ে পড়ি, আমাকে রেহাই দিন। কণ্ঠটা পরিচিত মনে হলো কায়েপের। থমকে দাঁড়িয়ে পেছনে তাকাতেই ও বুঝলো এটা তো উর্মির ঘর। বুকের ভেতরে এক অজানা আশঙ্কায় ধক করে উঠল কায়েপের। সে দ্রুত পায়ে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। ঘরের ভেতরে দৃশ্যটা ছিল শতগুণ ভয়াবহ ও জঘন্য। উর্মির ছিপছিপে শরীরটা বিছানায় নিজের বলিষ্ঠ বুকের নিচে হিংস্রভাবে চেপে ধরেছে আশরাফুল। সে কার্যকভাবে ঝুঁকে আছে মেয়েটার অবশ হয়ে আসা দেহের উপর। উর্মি সর্বশক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর। তার ছটফটানিকে নিজের ২ হাত কাবু করতে করতে আশরাফুল দাঁত বের করে ফিসফিসিয়ে বলল, একদম চুপ। চেঁচামেচি করলে বদনাম তোর হবে। খুব বার বেড়েছে না তোর? মুখ পুরি। শুনলাম ওই মরা বুড়ি নাকি কাল সকাল হইলেই তোকে ওদের সাথে শহরে পাঠিয়ে দেবে, সেখানে নাকি তোর আবার বিয়ে দেবে। তাই এতগুলো বছর তোকে এ বাড়িতে অন্ন দিয়ে খাইয়ে পরিয়ে রাখলাম, তার পাওনা মেটাবে কে হয়? এটা রাত তো নিজে ইচ্ছে মতো। কিন্তু উর্মি যেভাবে নিজের মরণপথ শক্তিতে চেঁচামেচি শুরু করবে তা সে ভাবেনি। রাগে মাথায় সে এক ঝটকায় উর্মির গায়ের শাড়িটা শরীর থেকে টেনে আলাদা করে ছুঁড়ে ফেলল। মুহূর্তে প্রকাশ পেয়ে গেল মেয়েটার অক্ষরিত রূপ। যন্ত্রণায় আতঙ্কে তীব্র আর্তনাদ করে উঠল উর্মি। নিজের শরীরের সমস্ত শক্তি এক ছাটকে জড়ো করে অনবরত ঠোঁটে সরানোর চেষ্টা করতে লাগলো সেই পশুকে। আশরাফুল শাড়ির আঁচলটা দিয়ে উর্মির হাত আর মুখ বেঁধে ফেলার পাতারণা করছিল। ঠিক তখনই দরজায় সজোরে করাঘাত পড়ল। শুনেছেন? ভেতরে সব ঠিক আছে তো? আপনার কি কিছু হয়েছে? হুট করে বাইরে থেকে একটা বলিষ্ঠ পুরুষের কড়া গলা কানে আসতেই যেন নিভে আসা মোমের মতো নিমিষের শরীর শেষ বলটুকু ফিরে পেল অমনি। ওইদিকে দরজায় আওয়াজে চৌকিতে অন্যমনস্ক হয়ে পড়েছিল আশরাফুল। সেই সুযোগে ওকে সর্বশক্তিতে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ছিটকে দরজার কাছে চলে গেল উর্মি। আর সাথে সাথে সজোরে খুলে দিল দরজাটা। দরজাটা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত অর্ধনঙ্গ আর থরথর করে কাঁপতে থাকা উর্মিকে দেখে কাইফের পায়ের তলা মাটি যেন সরে গেল। সে সম্পূর্ণ হতভম্ব ও বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। তবে তার চেয়েও হাজার গুণ বড় ধাক্কা খেল যখন ঘরের ভেতরে
হাত দিয়ে জামা গোছাতে থাকা আশরাফুলকে স্পষ্ট দেখতে পেল। কায়েফে সে অপলক দৃষ্টিপানে তাকাতেই নিজের বর্তমান অবস্থার বিভৎসন রূপটা উপলব্ধিতে করতে পারল উর্মি। তীব্র লজ্জা, অপমান আর গ্লানি থেকে বাঁচতে এই মুহূর্তে ওর ইচ্ছে করলো মাটির নিচে তলিয়ে যেতে। ব্যাকুল হয়ে কয়েক পা পিছিয়ে গেল ও। হাত দিয়ে নিজেকে আড়াল করার বিফল চেষ্টা করলো। কায়েব চোখ দুটি মুহূর্তের জন্য বুঝে পরক্ষণই একরাশ ঘৃণার প্রচুর ক্রোধ নিয়েই দ্রুত পায়ে ঘরের ভেতরে ঢুকলো। রক্তচক্ষু মেলে আশরাফুলের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, কি করার চেষ্টা করছেন আপনি? টিনের বেড়া দেওয়া ছোট একটা ঘর, অবসরের নামের ঘরের ভেতর শুধু একটা কাঠের খাট আর জীর্ণ একটা টেবিল। ঘরের দরজায় বন্ধ করে দিয়ে কলরব ভেতরে প্রবেশ করতে নজর এলো নির্জানা। কে কাঠের জানালার পাটে হাত রেখে অপলক চেয়ে বাইরে তাকিয়ে আছে। মুখে একরাশ গম্ভীরতা, এক অমিলের নিবিষাদ। অনেক বোঝানোর, অনেক চেষ্টার কোনো কিছুতেই কাজ হয়নি। রাত পোহালে 11টা অবধি যুক্তিতর্ক আর টানাপোড়েনে চলার পর শেষেমেশে তাদের পুনরায় ধর্মীয় রীতিমতো বিয়ে দেওয়া হলো। রাত গভীর হয়ে যাওয়ায় আজকে রাতটা এই ঘরেই তাদের কাটানোর ব্যবস্থা করে দিয়েছে ওনারা। কলরব নিঃশব্দে এগিয়ে গেল নির্জানার দিকে। নির্জানা কিন্তু টের পেল না। নিশ্চয় নিথর হয়ে তেমনি দাঁড়িয়ে রইল। কলরব কিছুটা ইতস্ত করে আমতা আমতা গলায় নীরবতা ভাঙল। তখন তো কিছুই খেলেনি, এখন কি সারা রাত এভাবে জেগে কাটাবি? কথায় যেন মোহরভঙ্গ হলো নির্জানা। ধীরে ধীরে মুখ তুলে তাকালো সে। নির্জানা সে বিধ্বস্ত রক্তিম মুখে পানে তাকাতেই কলরবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঘরের অবহে চোখ বুলিয়ে সে টেবিলের উপর থেকে নির্জানার গায়ে চাদরটা তুলে নিয়ে আলতো করে তার গায়ে জড়িয়ে দিল। নির্জানা ভেজা কণ্ঠে শুধালো, আমি মাম্মা পাপ্পাকে গিয়ে কি জবাব দেব? কলরব নিজেকে যথাসম্ভব শান্ত রেখে উত্তর দিল, বলবি যা হয়েছে সব তোর পাকনামির জন্য হয়েছে। আর এখন এই জানালাটা বন্ধ করতো, বাইরে থেকে প্রচণ্ড ঠান্ডা আসছে। নির্জানা চোখের সংশয়, তুমি ইচ্ছে করে এসব করতেছো তাই না? তোমার ফোনে কি আমাদের বিয়ের একটা ছবিও ছিল না? নাকি সত্যি ফোনটা চার্জের অভাবে বন্ধ হয়ে গিয়েছে? কলরব কিছুটা বিরক্ত হয়ে বলল, দুটোই সত্যি। আর আমি ইচ্ছে করে এসব করতে যাব কেন বলতো? আমরা তো অলরেডি বিবাহিত ছিলাম। আর আমি কি তোকে ডিভোর্স দিতাম? নির্জানা একটা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াতেই কলরব আলতো করে তার হাতটা চেপে ধরলো। গম্ভীর কণ্ঠে বলল, এভাবে পদে পদে আমাকে অবিশ্বাস করিস কেন বলতো? আমার ওপর কি এইটুকুও ভরসা রাখা যায় না? নির্জানা কোনো উত্তর দিল না। কলরব তাকে টেনে বুকে জড়িয়ে নিল। নির্জানা আর সরার চেষ্টা করলো না, কেবল কলরবের চোখের দিকে নিষ্পলক তাকিয়েই রইল। কলরব ব্যাকুল হয়ে বলল, এখনো রাগ করবে থাকবি? নির্জানা তপ্ত গলায় বলল, তবে আর কি করব? আই লাভ ইউ বলে তোমাকে বুকে ঝাঁপিয়ে পড়বো? ও দাঁড়া, তুমি তো আজও আমাকে ভালোবাসার কথা স্পষ্ট করে বলনি। সত্যি কি আমায় ভালোবাসো কলরব, নাকি সবটাই? নির্জানার কথায় শেষ হওয়ার আগে কলরব নিজের ঠোঁট ছোঁয়ালো ওর লালটে। মুহূর্তে নির্জানার সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল। ঠিক পরক্ষণে একটা ক্ষীণ আকুল কণ্ঠস্বরে বাতাস ভারী উঠল, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। নির্জানা বুকটা ধক করে উঠল। স্পন্দনের গতি বেড়ে গেল দ্বিগুণ। কলরব শান্ত চোখে আবার জিজ্ঞেস করলো, আর কিছু জানার আছে তোর? নির্জানা শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল। কলরব কয়েকবার চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করেও পারল না। নির্জানা মায়াবী মুখে মোহময়তা আটকে রইল তার দৃষ্টি। কাঁদলে ওদের আদরে লাগে। আলতো হাতে নির্জানা থুতনিটা ছুঁয়ে মুখটা খানিকটা উপরে তুলল। নির্জানা তুষার শীতল গালে কলরবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ল। দুজনে নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। নির্জানা গোলাপের পাপড়ির মতো তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে কলরব শুকনো ঢোক গেল।
কাতর কণ্ঠে শুধালো, একটা চুমু খায়। এক অজানা শিহরণে নির্জানা সম্পর্ক কেঁপে উঠল, যেন কানের পাশ দিয়ে উষ্ণ বাষ্প বয়ে গেল। কলরবের চোখের দিকে তাকানো সামর্থ্য তার রইল না। লজ্জায় চোখ দুটো শক্ত করে বুজে ফেলল সে। কলরব মৃদু হেসে নিচু গলায় বলল, না বলেও শুনতাছ কে? আজকের রাতটা আমার। পরক্ষণে নির্জানা কম্পিত অষ্টপদে নিজের অজান্তেই নির্জানা নিজেকে সঁপে দিল সেই আবেশে। কলরবকে আর দূরে ঠেলে দিতে পারল না তার মন। সময়ের সাথে সাথে বাড়ল হৃদয়ের আকুলতা, বাড়ল স্পর্শের প্রগাঢ় গভীরতা। কনকনে শীতের রাত দুটো ব্যাকুল হৃদয় তখন ব্যস্ত হয়ে পড়ল একে অপরের উষ্ণতা ভরিয়ে দিতে। কুয়াশা পাতলা চাদর সরিয়ে পুরো আকাশে তখন সর্বোত্তম কাঁচা সোনার মতো রোদ ফুটেছে। রাতের হিমেল আমেজটাকে বিদায় জানিয়ে চারপাশে প্রকৃতি যেন এক নতুন জীবনের স্পন্দন জেগে উঠেছে। কলরব এপাশ ওপাশ করে বুঝলো নির্জানা নেই। চট করে উঠে বসলো। এদিকে ওদিক তাকাতে একটা কাগজ পেল ঠিক পাশে। কলরব খুশিতে হতভম্ব হয়ে গেল। কাগজটাতে একটা লাইন লেখা, কাল রাতের জন্য সরি, আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প এই অবলায় চলবে।